অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 7 নম্বর ক্লাসে বিবরণী চক্রের আরও একটা ম্যাথ তোমাদেরকে হাতে কলমে লিখে বোঝাতে চাই। তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসটা দেখো। 10 নম্বর ম্যাথ। Ashraf Enterprise completed the following transaction in March 2019. লেনদেন দেওয়া আছে এখানে। ইনস্ট্রাকশনস করণীয় আমাদের show the effects of each of the above transactions on the accounting equation. হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখাও। prove the accounting equation. হিসাব সমীকরণটা প্রমাণ করো। আচ্ছা, যেহেতু হাতে কলমে লিখে বোঝাবো একটু সময় লাগবে, তোমাদের ধৈর্য ধরে এই ক্লাসটা দেখতে হবে। আর আমি একটু ধীরে ধীরে আলোচনা করে বোঝাতে চাই, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এখন সম্পূর্ণ লেনদেনের জাবেদা দেখিলা যদি আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতটা সম্পদ আছে, কতটা দায় আছে। মনে করো আমরা সম্পূর্ণ লেনদেন পড়ে নিয়েছি। এক সময় আমরা দেখতে পারবো, যেমন এখানে আছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000। সোল্ড মানে বিক্রয়, পণ্য বিক্রয় নগদে 85,000 টাকা। দি কোস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস টাকা 65,000। কোস্ট প্রাইস মানে কোস্ট অফ গুডস, বিক্রিত পণ্যের ব্যয় 65,000 টাকা। মানে যে পণ্য 85,000 বিক্রি, ওইটার মূল্য ছিল 65,000 টাকা। কোনো অঙ্কের মধ্যে যদি তুমি এই কোস্ট অফ গুডস সোল্ড এটা লিখা দেখো, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ম্যাথ। আর আমরা আগে যে অঙ্কের সমাধান করেছি এটা ছিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ম্যাথ। এখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তেমন কোনো পার্থক্য এই ম্যাথের জন্য আলাদা করে আমাদের জানতে হবে না। শুধুমাত্র আমরা এতটুকু মনে রাখব যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই যে একটা লেনদেন এখানে আসছে, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। পারচেজড ক্রয়, মার্চেন্ডাইজ পণ্য, ক্যাশ নগদ, নগদে পণ্য ক্রয়। স্বাভাবিকভাবে যদি এখন আমি তোমাকে প্রশ্ন করি যে এটার জাবেদা দাখিলা কি, তখন তুমি বলবে ক্রয় ডেবিট, ক্যাশ ক্রেডিট, নগদান ক্রেডিট, পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজের জায়গায় হয়ে যায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বিষয়টা আমি তোমাকে একটু লিখে বোঝাই। এটার জাবেদা তুমি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এরকম বলবে যে পারচেজ হবে ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট, নগদ চলে গেছে। এটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ মানে ক্রয় সংক্রান্ত যত কিছু আছে, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, এগুলোর জায়গায় শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটাই লিখতে হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য হিসাব লিখতে হয় পারচেজের জায়গায়। এই জন্য কোনো অঙ্কের মধ্যে যদি কোস্ট অফ গুডস সোল্ড দেখো, মজুদ পণ্য নামে আরেকটা সম্পদের গড় অতিরিক্ত আগেই লিখে রাখতে হয়। কথাটা কি বোঝাতে পেরেছি? যেমন এখানে কোস্ট আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। সেই ক্ষেত্রে আমরা সব লেনদেন যদি পড়ে নেই, তাহলে দেখতে পাবো যে এখানে যে সকল সম্পদ আছে আমি লিখে নিচ্ছি। ক্যাশ নামে একটা সম্পদ আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা সম্পদ আছে। অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা সম্পদ আছে এখানে। সংক্ষেপে আমি লিখে নিচ্ছি, অ্যাকাউন্টস পেবল আছে, নোটস পেবল আছে, আর এখানে ক্যাপিটাল। এগুলো আমরা পাবো। আচ্ছা, এক এক করে এখন আমি একটা একটা লেনদেন পড়ি আর তোমাদের হাতে কলমে লিখে বোঝাই। বোঝার মতো অনেক কিছু আছে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো,
দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক আমরা প্রথমে নিজেকে ধরে নিব। দি ওনার, মালিক নিজে, সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট 4 টাকা 2,50,000। মালিক নিজে ওনার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রয় করে দিয়েছেন 2,50,000 টাকা দিয়ে, অ্যান্ড বোট ইন এজ ক্যাপিটাল অফ টাকা 1 লক্ষ টু স্টার্ট বিজনেস। এবং বোট ইন এজ ক্যাপিটাল, মূলধন বাবদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। মালিকের নিজের বা আমার নিজের ব্যক্তিগত কোনো বিনিয়োগ যদি আমি 1 কোটি টাকায়ও বিক্রি করি, ব্যক্তিগত কোনো কিছু যদি বিক্রি করি, এটা দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু বিষয় হচ্ছে যে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, 1 লক্ষ টাকা নিয়ে, এটাই দেখার বিষয়। তো এটা জাবেদা দাখিলা কি বেসিক নিয়ম কানুন, এগুলো তো আগের ক্লাসে আমি বলেছি, সকল ক্লাসে তো বলার প্রয়োজন নাই। এটা জাবেদা দাখিলা কি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ওই অনুযায়ী আমরা জানি। আগের ক্লাস না দেখে এটা দেখার প্রয়োজন নাই। ক্যাশ ডেবিট আমি ক্যাশের করে টাকাটা বসাবো, আর ক্যাপিটাল ক্রেডিট ক্যাপিটালের করে টাকাটা প্লাসের হয়ে বসে আমরা জানি। এই ক্যাপিটালের করে কী কী বসে আমি একবার এখানে লিখে নিচ্ছি তোমাদের সহজে বোঝানোর জন্য। মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় মাইনাস উত্তোলন। ক্যাপিটালের করে মূলধন এবং আয় প্লাসের হয়ে বসে, ব্যয়ের উত্তোলন মাইনাসের হয়ে বসে, এগুলো আগের ক্লাসে বলেছি। অতএব এই যে দেখো, এটা তারিখ হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। মার্চের 1 তারিখে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এটা লিখা হলো। তো এখানে আবার সম্পদও বৃদ্ধি পেয়েছে, ব্যবসা যেহেতু শুরু করা হয়েছে, আর মূলধনটা তো এমনিতেই প্লাসের করে বসাতে হয় আমরা জানি। তো এটা ক্লোজড করলাম। ক্লোজড করে আমরা জানি যে ব্যালেন্সটা নামিয়ে নিতে হয়, তো ব্যালেন্সটা আমরা নামিয়ে নিব। এখানে আমি লিখলাম ব্যালেন্স। উপরের 1 লক্ষ টাকা নেমে যাবে, এখানেও 1 লক্ষ টাকা নেমে যাবে। তো রিমার্কস যেটা, এটাতে তুমি মন্তব্য করতে পারো, যেটা আসলে কি সম্পর্কিত লেনদেন ছিল। এটা ছিল ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। এটা লিখতে পারো তুমি, না লিখলেও সমস্যা নাই। তো ব্যালেন্স নামানোর পরে পরে হলো 3 তারিখ। তো আমি দেখি এখানে 3 তারিখ কি আছে। পেইড অফিস রেন্ট ফর দি মান্থ অফ টাকা 4,000, অফিসের ভাড়া পরিশোধ নগদ চলে গেছে। ক্যাশ ক্রেডিট নগদ চলে গেছে, অফিসের ভাড়া পরিশোধ করে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট। এখন অফিস রেন্ট এক্সপেন্স এটা পড়ে ব্যয়ের মধ্যে, ক্যাশ পড়ে সম্পদের মধ্যে। টাকার পরিমাণ 4,000। এই যে দেখো, ক্যাশের করে তো আমি 4,000 লিখবো, ক্যাশ কিন্তু চলে গেছে, এই জন্য এখানে 4,000 টাকা হবে মাইনাসের। আর অফিস রেন্ট এক্সপেন্স যেটা, এটা তো ব্যয়ের মধ্যে পড়ে, তো ব্যয় তো মাইনাস, সরাসরি এখানে আমি 4,000 টাকা মাইনাসের করে লিখে দিলেই হয়ে যায়। আমি লিখে দিচ্ছি, তাহলে মাইনাসের 4,000 নগদ চলে গেছে, এই জন্য একেবারে লিখে দিলাম। আর ব্যয়টা একেবারে মাইনাসের করেই বসাতে হয় আমরা জানি। এক লক্ষ থেকে 4,000 যদি বিক করি, তাহলে এখানে হবে 96,000, এখানেও 96,000 ব্যালেন্স। 3 তারিখ পরে আছে এখানে 4 তারিখ।
পারচেজড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। যে পণ্য ক্রয়, মজুদ পণ্য ক্রয় নগদ 60,000 টাকা। আমরা যদি আগের নিয়মে এটার জাবেদা দাখিলা করি তাহলে হয় পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। নগদ চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট, ক্রয় করা হয়েছে ক্রয় ডেবিট। কিন্তু যেহেতু অঙ্কটার মধ্যে কস্ট অফ গুডস সোল্ড আছে, বিক্রিত পণ্যের ব্যয়, তখন জাবেদা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে। সেই ক্ষেত্রে ক্রয়ের জায়গায় কিন্তু হয়ে যায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য। অতএব মজুদ পণ্য ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 60,000। তো দেখো আমি এটা কোথায় লিখবো বলো তো? এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি করে আর ক্যাশের করে দুইটা কিন্তু অলরেডি আছে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য ক্রয় করা হয়েছে, টাকার পরিমাণ 60,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যাশের করে লিখতে হবে, এই করে লিখতে হবে। তো আমি লিখলাম, নগদ কিন্তু চলে গেছে তাই ব্রেকেট দিয়ে দিলাম। আবার 60,000 টাকার মজুদ পণ্য ক্রয় মানে তো মজুদ পণ্য এটা সম্পদের করে লিখা হবে, আর মজুদ পণ্য ক্রয় করেছি মানে এটা বৃদ্ধি পেয়েছে। মজুদ পণ্য নামের যে সম্পদটা এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মজুদ পণ্য এটা সম্পদ হিসাবে এখানে বসবে। সম্পদ 60,000 টাকার, এটা বৃদ্ধি পেয়েছে এবং এটা ক্রয় করতে গিয়ে 60,000 টাকা নগদ কিন্তু চলে গেছে। বোঝাতে পেরেছি এটা? তারপর এখানে ব্যালেন্সটা আমি নামাই। ছিয়ানব্বই থেকে 60,000 যদি আমি বিক করি, এখানে হবে 38,000 টাকা। আর এখানে 60,000 টাকা যেরকম আছে ঠিক সেই রকম এখানে 96,000 যেরকম আছে ঠিক সেই রকম। ওকে, 4 তারিখ পরে এখানে আছে 8 তারিখ। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম সুমন ট্রেডার্স অফ টাকা 1 লক্ষ ওন অ্যাকাউন্ট। পারচেজ মানে ক্রয়, মার্চেন্ডাইজ পণ্য, ফ্রম মানে থেকে সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্সের কাছ থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে। অন অ্যাকাউন্ট না থাকলেও এখানে যেহেতু সুমন আছে নাম লেখা থাকলেও কিন্তু বাকিতে বোঝাবে। তো জার্নালটা তোমরা জানো নিশ্চয়ই। পণ্য ক্রয় করা হয়েছে তো এমনিতে হয় ক্রয় ডেবিট, তারপর বাকিতে ক্রয় করার কারণে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হয়। তো ক্রয়ের জায়গায় আমরা জানি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়। তো ক্রয় ডেবিট না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বাকিতে হওয়ার কারণে পাওনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ঠিক আছে না? বুঝতে পারছো তো? নগদ চলে গেলে তো, নগদে ক্রয় করলে তো এখানে ক্যাশ আমরা ক্রেডিট করতাম। অতএব মার্চেন্ডাইজ ইনভেন্টরি করে যেহেতু এটা ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা আমরা লিখব, এবং এই যে অ্যাকাউন্ট পেবলের করে এখানেও 1 লক্ষ টাকা লিখব। আর মজুদ পণ্য ক্রয় করার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পাইছে, এটা প্লাসের টাকা। বাকিতে ক্রয়ের কারণে অ্যাকাউন্ট পেবল বা পাওনাদার দায়ও বৃদ্ধি পাইছে, এটাও প্লাসের টাকা। ওকে, তো লিখে নিচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরির করে এখানে হবে 1 লক্ষ টাকা, অ্যাকাউন্ট পেবলের করে 1 লক্ষ টাকা, উভয়টা প্লাসের। আর 30,000, 1,60,000, 96,000, এই দুইটা যোগ করা হয়েছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই ধরনের ম্যাথ আসলে কীভাবে সমাধান হয়। তো 8 তারিখ পরে এখানে আছে 10 তারিখ। বড়োর টাকা 70,000 ফ্রম ইবিএল অ্যান্ড সাইন্ড এ নোট পেবল। বড়োড মানে দাঁড় করা হয়েছে, ঋণ করা হয়েছে 70,000 টাকা। ইবিএল থেকে যেটা নোট পেবলে সাইন করা হয়েছে মানে প্রদেয় বিলের মাধ্যমে 70,000 টাকা ঋণ গ্রহণ। নগদ টাকা ব্যবসায় এসেছে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট।
নগদ এসেছে, সম্পদ বৃদ্ধি পাইছে, ক্যাশ প্লাসের টাকা, নোট পেবল দায় বৃদ্ধি পাইছে, তো দায় বৃদ্ধি পাইছে, নোট পেবলে এটাও প্লাসের টাকা। সুতরাং ক্যাশের ঘরে প্লাসের টাকা লিখব, নোট পেবলের ঘরে প্লাসের টাকা লিখব। আমি এটা লিখে নিচ্ছি। টাকার পরিমাণ কত? 70,000 টাকা। ক্যাশের ঘরে 70,000, নোট পেবল এখানেও লিখবো আমরা 70,000। অতএব এখানে ব্যালেন্সটা কত হবে? এখন আমরা এই দুইটা যোগ করে নিব। ব্যালেন্সে 38,000 আর 70,000 যদি যোগ করি 1,06,000 টাকা হবে। 1,60,000 টাকা আমরা এখানে নামিয়ে নিব। এখানে যেরকম আছে ঠিক সেই রকম। ওকে, এটা নামিয়ে নিলাম। তারপর 10 তারিখ পরে 16 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000। সোল্ড মানে বিক্রয়, মজুত পণ্য বিক্রয়, নগদ 85,000 টাকা দিয়ে। দি কস্ট অফ প্রাইস অফ সোল্ড গুডস 65,000। আর যে পণ্য বিক্রয়, এটার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 65,000 টাকা। আচ্ছা, এখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের সময় কিন্তু এই কাজটাই করতে হয়। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মানে নিত্য মজুত পদ্ধতি। প্রতিদিনের মজুত পণ্যের হিসাব প্রতিদিন রাখা হয়। এই হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখানে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 85,000। পণ্যটা বিক্রি করে দিলে নিশ্চয়ই পণ্যটা ব্যবসা থেকে চলে গেছে। কি পরিমাণ পণ্য ব্যবসা থেকে চলে গেছে? 65,000 টাকার পণ্য ব্যবসা থেকে চলে গেছে। কারণ কি পরিমাণ মজুত পণ্য গেছে, এটার বিক্রিত পণ্যের ব্যয় 65,000 টাকা। আমি কত টাকা দিয়ে মজুত পণ্য ক্রয় করেছি সেটা এখানেই আছে। এখন আমি যেটা বিক্রি করব এটা কিন্তু লাভেই বিক্রি করব। তো আমি যে পণ্য বিক্রি করেছি 85,000-এ, এটার মূল্য হচ্ছে আমার হিসাবে, মানে লাভ করার আগ পর্যন্ত, মুনাফা বিক্রি করার আগ পর্যন্ত 65,000 টাকা। তাহলে লাভ হচ্ছে এখানে কত টাকা? 85 থেকে 65 বিক করলে 20,000 টাকা। যে 65,000 টাকার মজুত পণ্য এখন আমি বিক্রি করতেছি, এটা তো বাদ দিতে হবে নিশ্চয়ই মজুত পণ্য থেকে, কারণ এটা বিক্রি করে দিয়েছি। এই মজুত পণ্য তো আমার ব্যবসায় থাকে না। ওকে, কিন্তু নগদ পেয়েছি ক্যাশ টিভির সেলস ক্রেডিট, এটার জার্নাল। তো কীরকম আমি লিখি দেখো। ক্যাশের ঘরে বিক্রয় কিসের মধ্যে পড়ে? বিক্রয় এটা আয়ের মধ্যে পড়ে। তো কীরকম এটা আমি লিখবো কীরকম দেখো। 16 তারিখ নগদে বিক্রয় আমরা এখানে পেয়েছি 85,000। ক্যাশের ঘরে 85,000 টাকা লিখা হবে। মজুদ পণ্য 65,000 টাকা যেহেতু বিক্রি করে দিয়ে চলে গেছে, এটা হবে এখন মাইনাস। বিক্রয় করে নগদ পেয়েছি, নগদ টাকা প্লাস মজুদ পণ্য যেহেতু বিক্রি করে দিয়েছি, তাহলে মজুদ পণ্য চলে গেছে, এটা হবে মাইনাস। তখন লাভ কত দাঁড়ালো? লাভের টাকাটাই কিন্তু ক্যাপিটালের করে আয়ের টাকাটা আনতে হবে। এখন আয় কত এখানে? এই যে দেখো, যেহেতু মজুদ পণ্যের হিসাব রাখতেছি, তো 16 তারিখে আমি ক্যাশের করে লিখলাম এখন 85,000 নগদে বিক্রয়, টাকাটা এসেছে প্লাসের 65,000 টাকার মজুদ পণ্য চলে যাচ্ছে, বিক্রি করেছি চলে যাচ্ছে, এই জন্য এটা এখানে বিক করা হলো। 85,000 থেকে 65,000 বিক করলে পরবর্তী যেটা এটা হলো আয়। আয়টা কিন্তু আয়ের ঘরে এখানে প্লাসের করেই লিখতে হবে। তো আয় কত টাকা হবে? 20,000 টাকা। আয় আমরা জানি এই ঘরে প্লাসের করে হয়ে বসে। এই যে ক্যাপিটালের ঘরে, এই ক্যাপিটালের ঘরে আয়টা কিন্তু প্লাসের হয়ে বসে আমরা জানি, এটাই কিন্তু আমরা এখানে লিখেছি। তো যে কোনো সময় বিক্রয়ের ক্ষেত্রে নগদ টাকাটা তুমি এখানে লিখবে, আর যে মজুত পণ্য বিক্রয় করছো এখানে ক্যাশ থেকে মজুত পণ্যের টাকা বিক করে আয়ের টাকাটা তুমি এই করে লিখবে যে কোনো সময়। এটাই নিয়ম, এই ফরম্যাটের মেতে এটাই নিয়ম। তাহলে ব্যালেন্সে কি দাঁড়াবে? 1,06,85,000 যোগ করলে 1,91,000। 1,60,000 থেকে
65,000 বিক করলে 95,000, 1,70,000, 96,000 আর 20,000, 1,16,000। 16 তারিখ পরে এখানে 21 তারিখ। একুশ তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু রানা 1,20,000, রানার কাছে পণ্য বিক্রয়, কোস্ট 85,000 বিক্রিত পণ্যের ব্যয়। শর্ত এখানে আছে, এই অংশটা তোমাদের ভালো করে বুঝতে হবে। সোল্ড মার্চেন্ডাইজ টু রানা, নাম যেহেতু আছে বাকিতে, তাহলে রানার কাছে পণ্য বিক্রয় নিশ্চয়ই এটা বাকিতে বিক্রয় করলে তো নগদ পাই নাই, দেনাদারের সৃষ্টি হয়েছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 1,20,000 টাকা, আমরা দেনাদারের করে 1,20,000 টাকা লিখব। তারপর যেটা 1,20,000 বিক্রি করছি, এটার মজুদ পণ্যের মূল্য 85,000 টাকা। অতএব 1,20,000 টাকা থেকে 85,000 টাকা যদি আমি বাদ দিয়ে দেই, বিক করি, পরবর্তী 35,000 টাকায় আয়ের করে আমি প্লাসের করে লিখব, আগেরটার মতোই। এখন শর্ত যেটা দিছে, এই যেটা প্রথম যে এটা হলো ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড, এই সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, 10কে বলা হয় ডিপি ডিসকাউন্ট পিরিয়ড। অর্থাৎ এই যে 210 মানে যদি রানার কাছে তো বাকিতে বিক্রয়, যদি 10 দিনের ভিতরে রানা পরিশোধ করে দেয় 2% ডিসকাউন্ট রানাকে দেওয়া হবে, দেনাদারকে, এবং অবশ্যই রানাকে 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে এই টাকা। আমি রানার কাছে বাকিতে বিক্রয় করেছি, রানা যদি 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করে দেয় 2% ডিসকাউন্ট রানা পাবে, তবে 30 দিনের ভিতরে রানাকে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। এখন বাকিতে বিক্রয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এই টাকাটা মজুদ পণ্যের করে 1,20,000 থেকে 85,000 বিক করে আয়ের টাকাটা আয়ের করে আমি লিখে নিচ্ছি। 21 তারিখ, এখন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের করে আমি লিখব 1,20,000 টাকা, দেনাদারের সৃষ্টি হয়েছে, এই জন্য এটা প্লাসের টাকা। পরে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্যের করে লিখব আমি, এটার মূল্য তখন ছিল কত টাকা, 85,000 টাকা, মজুদ পণ্য হ্রাস পাইছে, 1,20,000 থেকে 85 বিক করে পরবর্তী 35,000 টাকা লিখতে হবে আয়ের করে, আয়টা এখানে প্লাসের হয়ে বসে। ব্যালেন্সে 1,91,000, 95 থেকে 85 বিক করলে 10,000, 1,20,000 আগেরটা নামাবো, যেরকম আছে ঠিক সেই রকম। 1,16,000 আর 35 যোগ করলে 1,51,000। ওকে, 21 তারিখ পরে এখানে আছে 30 তারিখ, ক্যাশ রিসিভড ফ্রম রানা, ওই রানার কাছ থেকে নগদটা পাওয়া হয়েছে। দেখুন এটার জাবেদা দেখিলা কি হবে, দেখো ক্যাশ রিসিভ মানে তো নগদ প্রাপ্তি। শর্ত ছিল রানা যদি 10 দিনের ভিতরে পরিশোধ করে রানাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। 21 তারিখে লেনদেন, রানা যেহেতু 30 তারিখে টাকাটা দিয়ে দিছে, তাহলে 10 দিনের ভিতরে দিয়েছে, তাহলে নিয়ম হিসাব অনুযায়ী রানা এখন 2% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, এখন রানার কাছ থেকে পাবো কত, সে তো দেনাদার দিয়েছে 1,20,000, তো দেনাদার যেহেতু দিয়েছে আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশ ডেবিট, ডিসকাউন্টও ডেবিট, দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন 1,20,000-এর 2% কত টাকা হবে, 1,20,000-এর 2% হবে এখানে 2,400 টাকা, তাহলে পুরো 2,400 টাকা ডিসকাউন্ট। অতএব 1,20,000 থেকে 2,400 বাদ দিলে 1,17,400 আমি নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট 1,17,400। ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট। এখন ক্যাশের টাকা পেয়েছি, ক্যাশের টাকা ক্যাশের করে প্লাসের, যে ডিসকাউন্ট আমি এখানে ডেবিট করেছি
এটা কোন করে বসবে? দেখতে হবে এই ডিসকাউন্ট আমার জন্য আয় নাকি ব্যয়। আমার তো পাওয়ার কথা 1,20,000, ডিসকাউন্ট দিয়ে এখন 1,17,600 আমি পাচ্ছি। তাহলে যে ডিসকাউন্টটা হলো এটা আমার জন্য নিশ্চয়ই ব্যয়, এটা আমার পাওয়ার কথা, আমি পাই নাই। ব্যয় যেহেতু, এটা ক্যাপিটালের ঘরে কীরকম মাইনাসের হয়ে বসবে। আর ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা মিলিয়ে টোটাল 1,20,000 টাকা দেনাদারের ঘরে, যেহেতু দেনাদার দিয়েছে, দেনাদার হ্রাস পেয়েছে, তাই আমি এখানে মাইনাসের করে দিব। 30 তারিখে ক্যাশের ঘরে 1,17,600 দেনাদার দিয়েছে, নগদ পেয়েছি, এই জন্য এটা প্লাসের। এখানে 1,20,000 দেনাদার দিয়ে দিছে, দায় কমে গেছে, এই জন্য এটা মাইনাসের। ব্যয়ের টাকাটা কত টাকা? 2,400, এটা করলাম আমি মাইনাসের। ডিসকাউন্টটা, এই ডিসকাউন্ট কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। এক লক্ষ 91,000, 1,17,600 যোগ করলে 3,08,600। 10,000, 1,20,000 এখানে শূন্য, শূন্য লেখার প্রয়োজন নাই। এক লক্ষ 51,000 থেকে 2,400 বিয়োগ করলে 1,48,600। 1,48,600, এই ব্যালেন্সটা এখানে নামানো হলো। 30 তারিখ পরে এখানে 31 তারিখ, পেইড স্যালারি 10,000, স্যালারি পরিশোধ করা হয়েছে, নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, স্যালারি এক্সপেন্স হবে ডেবিট। তো স্যালারি এটা তো এখানে ব্যয়ের টাকা মাইনাসের করে বসাবো, আর স্যালারি দিতে গিয়ে নগদও চলে গেছে, তো নগদের করে মাইনাসের করে বসাবো। 31 তারিখে 10,000, এটা ব্যয়ের টাকা, এটাও ব্যয়ের টাকা। ঠিক আছে এটা। আচ্ছা, এখন আমরা ব্যালেন্সগুলো নামিয়ে নিব। তিন লক্ষ 8 থেকে 10,000 বিক করলে 3,08,600 থেকে 10,000 বিক করলে 2,98,600। 2,98,600। আর এখানে তো আছে 10,000, এখানে লেখার প্রয়োজন নাই, এই জায়গায় 1,70,000। 1,48,600 থেকে 10,000 বিক করলে 1,38,600। ওকে, এখন আমাদের এটা একটু আমি ঠিক করে নিচ্ছি। এই যে ব্যালেন্সে যে টাকাটা আছে, ব্যালেন্সের এই যে সমানের বাম দিকে এই যে টাকাটা আছে 2,98,600, আর 10,000 যদি আমি যোগ করি তাহলে 3,08,600 হয় এখানে। তিন লক্ষ 8,600। এখন এই যে তিনটা টাকা এখানে আছে, এইটাও যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে এখানে 3,08,600। তো 1 নম্বর মেথের সমাধান তো এখানে করা হলো। এখন আরও একটা এখানে সমাধান করার জন্য বলা হয়েছে
এটাও আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। এই হিসাব সমীকরণ প্রমাণ করার জন্য বলা হয়েছে। প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটা প্রমাণ করো। হিসাব সমীকরণ প্রমাণ করার জন্য কীরকম, যেমন এখানে সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব লিখতে হবে, এটা বলা হয়েছে। সম্পদের মধ্যে ক্যাশ, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল 3টা যোগ করে দিব। আর দায়ের মধ্যে এখানে অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, ক্যাপিটালের টাকা, দায় মালিকানা সত্ত্ব, এই 3টা যোগ করে দিব। সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। তো এটা কিভাবে কি করতে হবে, যেমন মনে রেখো ক্যাশের টাকা, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল 3টাই সম্পদ, এই 2টা দায়, এই হলো মালিকানা সত্ত্ব ক্যাপিটাল। তো এই হলো ক্যাশের টাকা, মার্চেন্ডাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল তো এখানে নেই, শূন্য, ওকে। তো এটা অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, এই হলো মালিকানা সত্ত্বের টাকা। তো আমি যদি এখানে 2 নম্বর রিকোয়ারমেন্ট এটা লিখি, তো লিখলাম প্রমাণ করার জন্য প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন উই নো, আমরা জানি assets equal to liabilities প্লাস ওনার্স ইকুইটি, সংক্ষেপে লিখে দিলাম। এখন সম্পদের মধ্যে যা যা আছে, আমরা চাইলে এখানে সম্পদের নামগুলো লিখে দিতে পারি। আমি এখানে সরাসরি টাকাটা লিখে দিচ্ছি। যেমন ক্যাশের টাকা আছে এখানে 2,98,600, উপর থেকে এই যে 2,98,600 আর 10,000। লাইবিলিটিস উপরে আছে এখানে 1,70,000, আর ওনার সিকিউরিটি আছে এখানে 1,38,600। বাম দিকের সম্পদগুলো যদি যোগ করি 3,08,600 টাকা হবে। ডান দিকের সম্পদগুলো যোগ করলে 3,08,600 টাকা হবে। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা প্রমাণিত হয়ে গেছে। আমরা এটা লিখে দিব প্রুভড। বুঝতে পারছো? এটা আমরা অ্যাসেটসে পরে এখানে যাবতীয় সম্পদের নামগুলো লিখে দিতে পারি, কী কী লাইবিলিটিস কী কী আছে এটাও লিখে দিতে পারি, তারপর টাকাগুলো বসাতে পারি, অসুবিধা নাই। এই হলো অঙ্কের সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে 33 মিনিটের ক্লাস এটা। প্রয়োজনে আবার ক্লাসটা দিকে তোমরা ম্যাথের সমাধানটা করো।